নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মোদী সরকারের ৮ বছর পূর্তি, যে আজকে দিন বিকাশের কথা বলে নরেন্দ্র মোদী তিনি বিপুল জনমত নিয়ে ক্ষমতায় এসেছেন এবং পরবর্তীকালের নির্বাচনে সেই জনসমর্থন অন্তত আসনের নিরিখে আরও অনেকটাই বাড়িয়ে নেন। সাম্প্রতিক বেশ কিছু ঘটনা প্রবাহের পর প্রশ্ন উঠছে যে সেই আজকে দিন সেই বিকাশ আসলে কি সেটা শুধুই মরীচিকা, নাকি আসলে গ্রাউন্ড লেভেলে কাজ হচ্ছে এবং যার ডিভিডেন্ডই এখনো অবধি মোদী সরকার নিয়ে চলেছেন। এরই মধ্যে প্রশ্ন উঠছে যে যদি আজকে দিন বা বিকাশের স্বপ্ন দেখিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, তাহলে কেন আবারও ফিরতে হচ্ছে অযোধ্যা, জ্ঞানবাপী বা কুতুব মিনার প্রসঙ্গে? এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। একই সঙ্গে আলোচনা করব যে আর যখন 2 বছর পরে লোকসভা নির্বাচন, অর্থাৎ তৃতীয়বারের জন্য ভাগ্য পরীক্ষা হবে নরেন্দ্র মোদীর, সেই সময় দাঁড়িয়ে বিরোধীরাই বা কে কোথায় দাঁড়িয়ে রয়েছেন, এসব নিয়ে আলোচনা করব। শুরুতে একবার দেখাবো যে আমরা মোটামুটি ভোট কার্ড বানানোর চেষ্টা করেছি যে এই 8 বছরে বেশ কিছু সদর্থক পদক্ষেপ যেগুলো বেশিরভাগ মানুষ প্রশংসা করেছেন, হয়তো তা নিয়ে কিছু ইফস এন্ড বাটস থাকতে পারে, কোনগুলোকে তার ব্যর্থতা বলে দাবি করা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে, আবার কোথায় কোথায় একটু ভালো করার সম্ভাবনা থেকে থাকতে পারে। প্রথমে দেখাবো যে তার বেশ কিছু সদর্থক পদক্ষেপ, কেউ তাকে বলছে মাস্টার স্ট্রোক, কেউ তাকে বলছেন সেরা আর্ট। কোভিড টিকাকরণ যে হারে হয়েছে এরকম বিপুল জনবহুল একটা দেশে অনেকেই তার প্রশংসা করছেন। দুর্নীতির আঁচ পড়েনি, যে করাপশন ফ্রি গভর্নেন্সের কথা বলেছিলেন, বিশেষত যখন তার আগের সরকারকে দুর্নীতির অভিযোগের বড়সড় মাসুল দিতে হয়েছিল ভোট বাক্সে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বড়সড় কোনো দুর্নীতি এই 8 বছরে সরকারের বিরুদ্ধে আসেনি। আন্তর্জাতিক মহলে ভারতের মর্যাদা বৃদ্ধি, যেটাকে ভীষণভাবেই সরকার পক্ষের তরফ থেকে শোকেস করা হচ্ছে। স্বচ্ছ ভারত মিশন, ডিজিটাল বিপ্লব, 3 তালাক আইন বাতিল, 370 ধারা বিলোপ। এই 370 ধারা বিলোপকে কেউ বলছেন মাস্টার স্ট্রোক, কেউ বলছেন যে তার কতটা ফল আসলে পাওয়া গেল। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা। এবার দেখাবো যেখানে যেখানে প্রশ্নের জায়গা থাকছে। মোদী সরকারের 8 কাঁটা, মূল্যবৃদ্ধি, চাকরির বেহাল দশা, নোটবন্দি, যে নোটবন্দির আদৌ কি ফল হয়েছে তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে, অসহিষ্ণুতা বারবার শিরোনামে উঠে এসেছে, এখনো ফেরার ঋণ খেলাপিরা যাদের ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি, এজেন্সিতে সরকারি হস্তক্ষেপ, শিক্ষার গৈরিকীকরণ, এই অভিযোগগুলো ভীষণভাবে উঠেছে মোদী সরকারের এই 8 বছরে। আর যে সমস্ত জায়গায় ইমপ্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে, কড়া হাতে সন্ত্রাস দমন, ধর্মনিরপেক্ষতা রক্ষায় জোর, মূল্যবৃদ্ধিতে হ্রাস টানা, নতুন কর্মসংস্থান তৈরি, ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা, অর্থনীতিকে আরও চাঙ্গা করা। এ বিষয়ে আমরা অতিথিদের কাছে যাব, অতিথিদের সঙ্গে পরিচয় করাবো। তার আগে দেশের 3 প্রান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। ব্রিজেশ দোষী রয়েছেন গান্ধীনগর থেকে, গুজরাট থেকে, যেখান থেকে নরেন্দ্র মোদীর উত্থান। প্রশান্ত অঙ্কুশ রাও রয়েছেন মুম্বাই থেকে এবং বিশাল রঘুবংশী রয়েছেন वाराणसी থেকে, उत्तर प्रदेश वाराणसी থেকে। আমি প্রথমে গান্ধীনগরে চলে যাব। ब्रिजेश, आप हमें बताइए कि गुजरात का जो मुख्यमंत्री जब 2014 में वही नरेंद्र मोदी प्रधानमंत्री का कुर्सी में बिठा, इसके बाद 8 years have passed, तो गुजरात का जो आम आदमी है वो कैसे असेस कर रहा है, कैसे इवैल्यूएट कर रहा है इस पीरियड को? देखिए, जहाँ तक प्रधानमंत्री नरेंद्र मोदी की बात है तो गुजरातियों का उनसे एक बड़ा ही लगाव रहा है। साल 2001 से 2014 तक तकरीबन 13 साल वो गुजरात के मुख्यमंत्री रहे और गुजरात के मुख्यमंत्री होने के साथ ही उन्होंने गुजरात के अंदर जो विकास की बात है, जो गुजरात मॉडल पूरे देश में फेमस हुआ था, तो गुजरात मॉडल की नींव यहाँ पे रखी और वो गुजरात मॉडल के साथ लोगों ने जो विकास है वो विकास को देखा। विकास की ट्रेन जिस झड़प से दौड़ रही थी तो वो पूरी चीज़ गुजरातियों ने महसूस की। और अब जब ये बात
पूरे देश में लागू हो रही है। पूरे देश में जब भाजपा ने जो वादे किए थे, फिर वो धारा 370 की बात हो, राम मंदिर की बात हो या फिर यूनिफॉर्म सिविल कोड की बात हो, जिस तरह से पूरा माहौल बना है देश के अंदर, एक बात जो भाजपा ने बताई कि जो वादा किया था वो वादा निभाया। प्रधानमंत्री ने करप्शन मुक्त गवर्नमेंट की जो बात की थी, क्योंकि 2014 में सबसे बड़ा मुद्दा था सरकार का करप्शन, यूपीए 2 का जो करप्शन था वही मुद्दा था सबसे बड़ा। तो उसके सामने पिछले 8 साल में गवर्नमेंट के ऊपर एक भी करप्शन का ऐसा कोई बड़ा चार्ज नहीं लगाए, तो वो एक बेदाग छवि जो है वो सबसे बड़ी बात है। और वही चीज़ यहाँ गुजरात में भी गुजरातियों ने देखी थी 2001 से 2014 के बीच में, तो वो सबसे एक बड़ा प्लस पॉइंट है। बाकी सारी योजनाएं जो हैं वो लागू करने में, जीएसटी की बात हो या फिर प्रधानमंत्री ने जितनी भी योजनाएं रखी हैं, बुलेट ट्रेन की सौगात भी गुजरात को दी गई है, उसका काम चल रहा है, तो बुलेट ट्रेन गुजरात से ही शुरू होने वाली है, तो वो एक सबसे बड़ी बात है। नरेंद्र मोदी जब से प्रधानमंत्री बने तब से दूसरे देश के राष्ट्राध्यक्ष जो भी हैं वो पहले दिल्ली लैंड होते थे, उसकी वजह पे अब गुजरात आते हैं, तो गुजरात के लिए हमेशा ये गौरव की बात रही है और गुजरातियों का साथ नरेंद्र मोदी को हमेशा से मिलता रहा है और आगे भी मिलता रहेगा। हमें प्रशांत अंकुश रावल का जब प्रशांत जी अब हमें बताइए कि जब मुंबई का, महाराष्ट्र का जो पॉलिटिकल सिनेरियो, उसमें भी एक फर्क पड़ा, क्योंकि जो एनडीए का जो हिस्सा था शिवसेना, वो बाहर निकाल के आया, अभी कांग्रेस के साथ वो एक साथ सरकार चला रहा है महाराष्ट्र में। तो महाराष्ट्र का जो आम आदमी है वो कैसे इवेलुएट कर रहा है, कैसे असेस कर रहा है ये 8 सालों को? देखिए, मेरे साथ भी कुछ लोग हैं जहाँ पे, जो मैं मुंबई से खड़ा हूँ, और मुंबई में अब है वो महाराष्ट्र में शिवसेना, राष्ट्रवादी कांग्रेस और कांग्रेस, इनकी सरकार है। तो इसके पहले जो देखा गया तो सिर्फ बीजेपी की और शिवसेना की सरकार थी। ये सरकार होने के बावजूद 8 साल जब मोदी सरकार को हुए है, तो उसके बारे में लोगों का क्या कहना है, हम डायरेक्ट लोगों से पूछते हैं कि क्या बताएंगे कि आप कैसे देखेंगे ये पूरे 8 साल मोदी सरकार को हुए, क्या अच्छा हुआ, क्या बुरा हुआ? देखिए, ईमान और धर्म के साथ एक बात कहना चाहूँगा कि मोदी जी वादा तो किए हैं, देश के अंदर बड़े बड़े वादा करते हैं, लेकिन उसको पूरा नहीं किया। उसके जो नीचे के स्तर के लोग हैं, वो लोगों ने नीचे स्तर के लोगों को अभी तक कोई न्याय नहीं दिया और रेलवे की नौकरी सब रोक के रखा। बहुत से कामों के अंदर महंगाई आसमान छू रहा है। यहाँ पर बच्चों के, आप आज देख सकते हैं, जो बच्चे तैयार पढ़ा लिखा होने के बाद आज भर्ती के लिए पुलिस में जा रहा है या फिर और भी डिपार्टमेंट में जा रहे हैं, उनको भर्ती नौकरी नहीं मिल रहा है। और सबसे बड़ा जो भारत देश के अंदर कुछ जगहों में जो हमारे महिलाओं को पेंशन देने का काम किया, सीनियर सिटीजन को देने का काम किया, बहुत से चीज़ों के अंदर उसके अंदर कमियां है, क्योंकि हमारे झुग्गी झोपड़े के अंदर, गरीब लोगों के अंदर उनके जो अधिकारी है वो पहुंचता नहीं है। और सारे जो बड़े लेवल के लोग हैं वो नीचे वाले को आदेश करते हैं, नीचे क्या होता है उसके उनको पता ही नहीं है। और मोदी जी जो है देश के अंदर अभी एक ही चीज़ लगा के रखा है, सिर्फ फूट डालो और राज करो, कभी मंदिर, कभी मस्जिद, कभी ये, कभी फला, कभी ढमका, लेकिन महंगाई के विषय में कोई देश में बात नहीं कर रहा है। महंगाई के को भटकाने, ध्यान को भटकाने के लिए, इसके लिए मतलब ये सब नाटक जो है देश के अंदर खेला, हिंदू मुस्लिम खेल रहा है, मैं इसका निषेध करता हूँ। 8 साल हो चुका है, हम दूसरे से भी बात करेंगे, हो चुका है 8 साल के अंदर मोदी जी की जो महंगाई है था, गैस का बाटला देखिए, रसोई गैस का बाटले का आज क्या कीमत है, हमारी बहनें घरों में क्या। और आप जैसे बात है, आप क्या जानते हैं इसमें? कैसा है दादा, मराठीत बोलो का हिंदी? हिंदी। हाँ, तो कैसा है, हम लोग राष्ट्रवादी के कार्यकर्ता है, तो भले मोदी कैसा भी है प्रधानमंत्री है, उसके बारे में गलत बोलना गलत बात है। हाँ, तो मोदी जो भी कर रहा है ठीक है, कोई भी, यानी उसको हो सकता है उसको तक खबर नहीं मिलती होगी, तो मिलता भी होगा तो उसको खबर नहीं है। आज बम्बई के अंदर भी कुछ तकलीफें बहुत ज़्यादा है महंगाई के लेके, और मोदी जो कर रहा है बाहर साइड में वो अच्छा ही कर रहा है, लेकिन बहुत से लोगों को मोदी के बारे में गलत भी बोलते हैं। आप देख सकते हैं कि दोनों जगह से जो है वो मिक्स रिएक्शन आ रहा है। बहुत 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 शुक्रिया ब्रिजेश, बहुत बहुत शुक्रिया प्रशांत। তবে কিছু কাঁটা যে রয়ে গেছে এবং যেটা এই 8 বছরে যেটাকে সাফল্য হিসেবে দেখাতে চাইছেন নরেন্দ্র মোদি এবং তার সঙ্গে সরকার পক্ষের বাকিরা, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু কাঁটা যে রয়ে যাচ্ছে, কিছু চ্যালেঞ্জেস যে রয়ে যাচ্ছে, এটা এই রিয়াকশন থেকেও পাওয়া গেল। আমি একবার এক ঝলকে আপনাদের দেখিয়ে দেব মোদি সরকারের 8 বছর। 2014 পর 2019 বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে প্রত্যাবর্তন। বৃহস্পতিবার 8ম বর্ষপূর্তি হল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। বলিষ্ঠ পদক্ষেপ, সমালোচনা, বিতর্কে মোড়া 8টি বছর। কেন্দ্রে মোদী সরকারের এই সময়কালের মধ্যে আছড়ে পড়েছে অতিমারি। করোনা টিকাকরণের সাফল্যের মাঝেই সমালোচনাতেও বিদ্ধ হয়েছে মোদী সরকার।
দেশে এখনো পর্যন্ত 192.32 কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্কদের প্রথম ও দ্বিতীয় ডোজের পর এখন চলছে প্রিকশনারি ডোজ। দেশে চলছে শিশুদের টিকাকরণও। এই সাফল্যের মধ্যে করোনাকালে গঙ্গায় লাশ ভেসে আসা নিয়ে তৈরি হয় বিতর্ক। বিরোধীদের সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় অভিযোগ ওঠে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু। পাশাপাশি লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের সংকটের মুখে পড়ার জন্য কেন্দ্রের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। 8 বছরে মোদী সরকারের গায়ে লাগেনি দুর্নীতির আঁচ। তবে বিভাজন, মেরুকরণ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। গণপিটুনিতে মৃত্যু ঘিরে একাধিকবার তোলপাড় হয়েছে দেশ। 28 সেপ্টেম্বর 2015 গোমাংস নিয়ে গুজবের জেরে উত্তরপ্রদেশের দাদরিতে মুসলিম ব্যক্তিকে পাথর দিয়ে পিটিয়ে খুন করা হয়। 23 নভেম্বর 2019 রাজস্থান বিশ্ববিদ্যালয়ের 4 মুসলিম ছাত্রকে গণপিটুনির অভিযোগ। 5 ডিসেম্বর 2020 লাভ জিহাদের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড়ে মুসলিম যুবককে গণপিটুনির অভিযোগ। মূল্যবৃদ্ধিতে জেরবার আম আদমি। গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আঁচে হেসেলে আগুন। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। পেট্রোল ডিজেলের দাম কমাতে দুবার উদ্যোগী হয়েছে মোদী সরকার। তারপরেও জ্বালানির জ্বালায় জ্বলছে আম আদমি। এসবের মাঝেই গত 45 বছরের মধ্যে দেশে বেকারত্ব সর্বাধিক হয় গত 2019 সালে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন বেকারত্বের হার 7.83%। কর্মসংস্থানের এই দশার মাঝেই একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রির পথে হেঁটে সমালোচিত হয়েছে মোদী সরকার। নোটবন্দির জেরেও চূড়ান্ত হয়রানির শিকার হন সাধারণ মানুষ। এটিএম এ লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু নোটবন্দির মতো পদক্ষেপের ফলে আম আদমি নাভিশ্বাস উঠলেও কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পালন করতে পারেনি মোদী সরকার। বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদী সহ ঋণ খেলাপিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এমনকি কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারে বিরোধীদের অভিযোগে বারবার বিদ্ধ হয়েছে মোদী সরকার। সমালোচনা এবং বিতর্কের মাঝে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহার এবং 3 তালাক আইন বাতিল করার মতো বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। 8 বছর পেরিয়ে এখন 2024 পাখির চোখ বিজেপি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে আলোচনার জন্য এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ শান্তনু সেন, বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি এবং অর্থনীতি বিশ্লেষক অনির্বাণ দত্ত। আমি প্রথমে শান্তনুবাবুর কাছে আসবো। শান্তনুবাবু, আপনারা যত অভিযোগই আনুন না কেন, কিন্তু গত 8 বছরে যদি দেখা যায় যে বেশ কিছু ক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে এর আগে দেখালাম যে ধরা যাক কোভিড টিকাকরণ নিয়ে কেন্দ্র রাজ্য যতই চাপানুতর থাক না কেন, যেভাবে বিপুল সংখ্যায় টিকাকরণ হয়েছে সেটা তো অস্বীকার করতে পারেন না। দুর্নীতির আঁচ, এটা তো আপনারা মানবেন যে যেভাবে ইউপিএ 2 সরকার একের পর এক দুর্নীতির অভিযোগে রীতিমতো জেরবার ছিল, গত 8 বছরে সরকারের বিরুদ্ধে সেরকম বড় কোনো দুর্নীতির অভিযোগ তার আঁচ পড়েনি। আন্তর্জাতিক মহলে ভারত তার একটা স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। স্বচ্ছ ভারত মিশন, ডিজিটাল বিপ্লব, 3 তালাক আইন বাতিল, 370 ধারা বিলোপ, এই বিষয়গুলো তো ডেফিনেটলি সদর্থক পদক্ষেপ। আসলে প্রথমে আমি আপনাকে বলি, এই দুর্ভাগ্যের 8 বছর, যেটা 8 ইয়ার্স অফ জুমলাক্রেসি, এটা বলতে গেলে আজকে আপনার এইটুকু টাইম কম পড়ে যাবে। ঠিক আপনি যে কটা পয়েন্ট টাচ করেছেন আমি সেই কটা পয়েন্ট দিয়ে আপাতত বলি। এক, আপনি কোভিড দিয়ে বললেন। হ্যাঁ, ভারতবর্ষের মানুষ তো দেখেছে কোভিডে কিট কেলেঙ্কারি, 145% টাকা বেশি দিয়ে চীন থেকে কিট নিয়ে আসা, সেটা ফল্টি কেলেঙ্কারি। হ্যাঁ, ভারতবর্ষের মানুষ দেখেছে কোভিড মোকাবিলার পদ্ধতিকে ইউনেস্কো থেকে শুরু করে, ল্যান্ডসেট থেকে শুরু করে সবাই তিরস্কার করেছে। হ্যাঁ, ভারতবর্ষের মানুষ দেখেছে শুধুমাত্র নমস্তে ট্রাম্প এবং মধ্যপ্রদেশের সরকার গড়ার জন্যে জোর করে সব কিছু খুলে রেখে কিভাবে পরিযায়ী শ্রমিকদের প্রতি অন্যায় করে ভারতবর্ষকে কোভিডময় করে দিয়েছে। হ্যাঁ, ভারতবর্ষের মানুষ দেখেছে কিভাবে ভারতবর্ষের মানুষ অক্সিজেন না পেয়ে হাঁপিয়ে মরেছে। ভারতবর্ষের মানুষ দেখেছে ভারতবর্ষের মানুষের হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োজন ছিল, সেটা না দিয়ে তাকে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে সেখানে পাঠিয়েছে। হ্যাঁ, ভারতবর্ষের মানুষ দেখেছে যে কোভিডের সময় সেকেন্ড ওয়েভে ডেড বডিগুলো নদীতে ভেসে বেরিয়েছে, নদীর ধারে গণচিতা জ্বলেছে। হ্যাঁ, ভারতবর্ষের মানুষ দেখেছে যেখানে ভারতবর্ষের বলছে যে 4.7 লাখ মানুষ মারা গেছে, বাস্তব রিপোর্টে WHO বলছে তার 10 গুণ মানুষ মারা গেছে। কোভিডের সার্বিক ব্যর্থতা ভারতবর্ষের মানুষ দেখেছে।
আপনি দুর্নীতির কথা বলছেন, হ্যাঁ ভারতবর্ষের মানুষ দেখেছে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট দিয়ে যদি আপনি বলেন এ ফর আদানি পাওয়ার স্ক্যাম, বি ফর বেলকো ডিসইনভেস্টমেন্ট স্ক্যাম, সি ফর চিকি স্ক্যাম, ডি ফর ডাল স্ক্যাম, ই ফর আর্থকোয়েক রিলিফ ফান্ড স্ক্যাম, এফ ফর ফিশারি স্ক্যাম, জি ফর জিএসপিসি স্ক্যাম, এইচ ফর হাটকো স্ক্যাম, আই ফর ইন্ডিগো রিফাইনারি স্ক্যাম, জে ফর জুডো স্ক্যাম, কে ফর কেরালা মেডিকেল স্ক্যাম, এল ফর ললিত স্ক্যাম, এম ফর মেট্রো রেল স্ক্যাম, এন ফর ন্যানোপ্ল্যান্ট ল্যান্ড স্ক্যাম, ও ফর অপারেশন ওয়েস্টার্ন স্ক্যাম, পি ফর পিডিএস স্ক্যাম, কিউ ফর কোয়ারি স্ক্যাম, আর ফর রেফেল স্ক্যাম, এস ফর সৃজন স্ক্যাম, টি ফর টেন্ডার স্ক্যাম, ইউ ফর ইউটিআই স্ক্যাম, ভি ফর ব্যাপম স্ক্যাম, ডব্লিউ ফর ওয়েট মেজারমেন্ট ইন্সপেক্টর স্ক্যাম, এক্স ফর এক্সট্রা টেকনিশিয়ান স্ক্যাম, অ্যান্ড জেড ফর জুবিন ইরানি ল্যান্ড স্ক্যাম। দেবজিৎকে একটু ভারতবর্ষের screen এ মানুষ তো চাইছিলাম দেখেছে, এরকম সময়। এবং তার সাথে সাথে ভারতবর্ষের মানুষ দেখেছে আপনি একটা ইন্টারন্যাশনাল ইস্যুর কথা বলেন। না, আমার একটা আই হ্যাভ আ $1 million কোয়েশ্চেন। আমি এই ইন্টারন্যাশনাল হোমওয়ার্কটা লিস্টটা কে বানালো? ইন্টারন্যাশনাল আমি নিজে পড়াশোনা করে আছি, ইন্টারন্যাশনাল ইস্যুর ব্যাপারটা ডেফিনেটলি বলে এ থেকে জেড পর্যন্ত এটা নিয়ে ডেফিনেটলি এই অভিযোগগুলো নিয়ে বক্তব্য থাকতে পারে, কিন্তু এ থেকে জেড পর্যন্ত আমার ধারণা দেবজিৎ অন্তত এই প্রয়াসটাকে আমি একটু প্রশংসা করবে। 10 সেকেন্ড ইন্টারন্যাশনাল ইস্যুটা বলে নি। ইন্টারন্যাশনাল ইস্যুটা আজকে এমন জায়গায় চলে গেছে যে নরেন্দ্র মোদী বিদেশে গিয়ে বলে এসছে আপকি বার ট্রাম্প সরকার, ট্রাম্প মুখ থুবড়ে পড়লো। আমি জানি না তাতে আমেরিকার সাথে সম্পর্কটা ভালো হলো কিনা, কিন্তু চীন এখনো যে ব্রিজ তৈরি করার কাজটা চালিয়ে যাচ্ছে, বা অরুণাচল প্রদেশে তাদের যে আগ্রাসন, বা ভারতবর্ষে পাকিস্তানের বর্ডারে পাকিস্তানের যে আগ্রাসন, সেটা কিন্তু কমেনি। হয়তো 2024-এর আগে আবার একটা পুলওয়ামা বা বালাকোট নাটক যুদ্ধ খেলা দেখবো। শান্তনুদা অনেক কিছু বললেন। রাজনৈতিক বাধ্যবাধকতা শান্তনুদাকে বলতে এগুলো বাধ্য করছে, এগুলো নিয়ে বলার কিছু নেই। রাজনৈতিক আক্রমণ এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি, যারা দর্শক যারা আছেন তারা দেখতে পাচ্ছেন দ্রব্যমূল্য বৃদ্ধি। শেরশার আমলে নাকি 1 টাকায় 20টা মুরগি, 100 সের চাল, আরও কিসব পাওয়া যেত। ইতিহাস বইতে আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমাদের ইতিহাস বইতে লেখা ছিল। বছর গড়িয়েছে, সময় গড়িয়েছে, দ্রব্যমূল্য, মানুষের সংখ্যা বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, বাড়বে। কোনো সরকার দ্রব্যমূল্য সরাসরি ওরমভাবে চেক গেট লাগিয়ে কমিয়ে দিতে পারবেন না। দেওয়াতে গেলে যেটা করতে হবে, শাকের টাকা মাছে দিয়ে কমাতে হবে, মাছের দামটা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ একদিকে সাবসিডি দিয়ে দ্রব্যমূল্য কমাতে গিয়ে অন্য দিক থেকে বাড়বে। তার থেকে বরঞ্চ এমন যদি ব্যবস্থা করা যায় মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, সেটাতে দ্রব্যমূল্য চেক হবে না, কিন্তু ক্রয় ক্ষমতা বাড়লেও মানুষের কষ্টটা কম হবে। যেহেতু আমার কেনার ক্ষমতাও বেড়েছে, অন্যদিকে দ্রব্যের জিনিসের দামও বেড়েছে, তাতে কি আছে, আমারও তো কেনার ক্ষমতা বেড়েছে। যে কথাটা বলি, মানুষের প্রাইমারি নিড হচ্ছে রুটি, কাপড়া, মকান, এবং তার সঙ্গে যেগুলো থাকে, একটা দেশ থাকলে দেশের একটা সংস্কৃতি রক্ষা, দেশ রক্ষা ইত্যাদি ব্যাপার থাকে, এটা তো স্বাভাবিক আছে। তা রুটি, কাপড়ার, মকানের ক্ষেত্রে প্রথমে মকান দিয়ে শুরু করি। প্রধানমন্ত্রী আবাস যোজনা কোথাও লেখেননি নরেন্দ্র দাস, দামোদর দাস, মোদি আবাস যোজনা, মোদি যোজনা কিংবা বাজপেয়ী যোজনা কিংবা আমাদের অন্য কোনো নেতা নেত্রীর নামে কোনো কিছু লেখা নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যতদিন প্রধানমন্ত্রী উনি থাকবেন, ওনার পরে যারা থাকবেন, এই যে একটা কথা রটিয়ে দেওয়া হয় না, প্রধানমন্ত্রী জেট প্লেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আরে বাবা এটা প্রধানমন্ত্রীর জেট প্লেন, মোদিজির জেট প্লেন নয়, প্রাইভেট জেট নয়। যাই হোক, যেটা বলার, পিএম আবাস যোজনা, যেটা শান্তনুবাবুদের দল এখানে বাংলার আবাস যোজনা বলে স্টিকার চেঞ্জ করে চালাচ্ছেন, পুরোটাই কেন্দ্রীয় সরকারের মোদিজির মাথা থেকে বেরোনো একটা পদ্ধতি, এবং সেটাতে মকানের ব্যবস্থা হয়েছে। এবারে আসি কাপড়ার ব্যাপারটা কি, যে ধরুন মানুষের, আমি কাপড়ার জায়গায় শুধু কাপড় কেন, মানুষের সেই সময় কাপড় কিন্তু এখন ক্রয় ক্ষমতার কথা হবে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। এবং দ্বিতীয়ত যে জিনিসটা বলা হয়, একটু আগে দেখাচ্ছিল যে গ্যাসের দাম, যেটা বিরোধীরা 24 ঘন্টা বলে বেড়ান। 1 মিনিট, 1029 টাকা আমি বলি বলি না, আমার বাড়িতে 1029 টাকা। একদম মৌপিয়াদি, একটা প্রশ্ন করি, তোমার আমার ছোটবেলায় গ্যাস কার বাড়িতে ছিল? আমার বাবা, মানে আমি এখন বলছি যে আমি বলি ঠিকই, আমার যদি একটু সময় থাকতো আমি বিশ্বাস করব, তর্ক করছি না, গ্যাসের যা দাম বাড়ছে, দেবজিৎ ঠিকই বলেছো, আমার ছোটবেলায় সত্যি সেখানে আমি বিশ্বাস করব, আমার একটু সময় থাকলে আমি কাট করতে যেতাম, আমি অন্য জায়গায় কথা বলছি, একটু সময় থাকলে কাট করতে যেতাম, যে জায়গায় গ্যাসের দাম নিয়ে গেছো, একটু সময় থাকাই সময় পাচ্ছি না, শুধু কাজের চাপে সময় পাচ্ছি না দেবজিৎ, তাই এটুকু করতে পারছি না। আমাকে একটু বলতে দাও। আমি যেটা বলতে চাইছি, গ্যাসের দাম বেড়েছে, আমারও খুব ফুর্তি হচ্ছে, আমার কোনো গরু পাচার কিংবা কয়লা খাদান কিংবা আমার স্ত্রী বারবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসেন না, আমারকেও রোজগার করতে হয়, দাঁড়িয়ে থেকে রোজগার করে আমাকে কষ্ট করেই গ্যাসটা কিনতে হয়, সেই জন্য আমারও কষ্ট হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন, আমার মাও রাজ্য সরকারি কর্মচারী ছিলেন, লাইব্রেরিয়ান ছিলেন, কিন্তু এই দুই থাকা সত্ত্বেও আমাদের বাড়িতে সেই সময় ডাবল সিলিন্ডার ছিল না। আমি বলছি
আমরা আমাদের বড় লোক যারা আত্মীয় তাদের বাড়িতে গিয়ে দেখতাম, মানে একটুখানি মিডিওকার আত্মীয় যারা কিনা সরকারি ছিলেন না, যারা অন্যরকম ছিলেন, একটুখানি কম রোজগার করতেন, তাদের বাড়ি থেকে আমরা গ্যাস সিলিন্ডার দেখিনি। এখন গ্যাস সিলিন্ডারটা সবার জায়গায় সহজলভ্য হয়েছে। এটাকে যদি তুমি প্রসারণ না বলো, মানে একটা ক্রিমি লেয়ারে থাকা মধ্যবিত্ত মানুষ যারা গ্যাস সিলিন্ডার ইউজ করতে পারতেন না, এই সময় গ্রামে গ্রামে গ্যাস মধ্যবিত্ত যাচ্ছে। পারবে না, না, আমি বলছি তোমাদের না, যা সেই স্ট্রাইক সময় রেট, সেই সময় মধ্যবিত্ত পারবে না, মধ্যবিত্ত পারবে না। আমি বলি মৌপিয়াদি, সেই সময় আমার বাবার রোজগার ছিল মাসে, আমার বাবা সেই সময় 1240 টাকা সরকারি মাইনে পেতেন। আর আজকে ওই বাবার ক্যাডারের একজন লোক যিনি আজকে চাকরি করেন, তিনি প্রায় 40,000 টাকার কাছাকাছি মাইনে পান। আমি বলছি গ্যাসের দাম যেরকম বেড়েছে, মাইনেটাও বেড়েছে। এবারে কথা হচ্ছে সবাই তো সরকারি চাকরি করেন না, এবারে সরকারি চাকরি মাত্র 17% করে। আমি উল্টো দিক থেকে বলছি, গ্যাসের দাম বেড়েছে, এটা ইন্টারন্যাশনাল একটা মাপকাঠিতে বাড়ছে। তোমরাও জানো গ্যাস আমাদের দেশে খুব একটা বেশি তৈরি হয় না, আমরা বাইরে থেকে আমদানি করতে হয় পেট্রো প্রোডাক্ট, এবং সেই জন্য দাম বাড়ছে। যখন কমানোর ব্যাপার তখন কমছে, এটা তো সরকারের হাতে নয়। আমরা যেটা করতে পেরেছি, ডিসেন্ট্রালাইজেশন করতে পেরেছি, লোকের ঘরে ঘরে পৌঁছতে পেরেছি। খাবারের কথা, এইরকম একটা লাস্ট কথা যদি একটা লাইন বলতে দাও, গত 2 বছর ধরে টানা কোভিড চলছে, সারা পৃথিবীতে সব জায়গায় হাই হাই রব চলছে। পেট্রোলের মূল্য তুমি যদি মানে ভারতের টাকার সঙ্গে তুলনা করো, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে 200 টাকার উপর লিটার যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের এখানে যথেষ্ট কম দিচ্ছেন সরকার, এবং তার সঙ্গে আরেকটা জিনিস, খাবার রেশন 5 কেজি করে সবাইকে দেওয়া হচ্ছে, 132 কোটি মানুষ কার কি দেবে? পার্থবাবু, এটা তো মানবেন যে ইউপিএ 2 সরকারের সময় একের পর এক দুর্নীতির অভিযোগে যেভাবে নাজেহাল হয়ে গিয়েছিল সরকার, এবং তারও একটা যেভাবে আপনারা যখন এই পরাজয় যখন পোস্টমর্টম করেছেন, এটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠে দাঁড়িয়েছে। গত 8 বছরে সেরকম কোনো বড় দুর্নীতির অভিযোগ, সেটা তো কেন্দ্রীয় সরকারের গায়ে তার আঁচ লাগেনি। হ্যাঁ, শুভ সন্ধ্যা। প্রথমেই দেখুন বলি, আপনি যদি 2Gর কথা বলেন, আপনি জাস্টিস ওপি সাইনির যদি 1552 পাতার রিপোর্টটা দেখেন, প্রতিটি ছত্রে সেখানে একটাই কথা লেখা আছে, দেয়ার ওয়াজ নো কারাপশন এট অল। আপনি যদি নোশনাল লসটাও কিন্তু কোট আনকোট যিনি অভিযোগ করেছিলেন তিনি বলেছিলেন এটা কাল্পনিক। যে ইংরেজিটা বলেছিলেন তার বাংলা মানে হচ্ছে কাল্পনিক। যাই হোক, এবার আপনি যদি জাস্টিস পরাশরের যদি রিপোর্টটা দেখেন কলজি, সেখানে কিন্তু বরঞ্চ বাজপেয়ী মন্ত্রিসভার কয়লা মন্ত্রী দিলীপ প্রায় 3 বছর জেল হয়েছে, কংগ্রেসের কোনো সরকারের হয়নি। শীলা দীক্ষিতের নামে এত অভিযোগ ছিল যে তারপরে যখন বলা হলো আপের দল রেখে আমাদের আপের যিনি মুখ্যমন্ত্রী, যে কোথায় গেল শীলা দীক্ষিতের ফাইল, আপনি এবারে সেগুলো তদন্ত করুন। তিনি বললেন বিজেপির লোকেরা নাকি ভালো জানে। বিজেপি বলছে যে আমাদের তো উনিই বলেছিলেন যে শীলা দীক্ষিত এই করেছিলেন, কোনো হিসেব নেই। আজকে শীলা দীক্ষিত যা করে গেছেন দিল্লির জন্যে, এখনো সেটা ভাঙিয়ে খাচ্ছে। যাই হোক, কয়েকটা কথা এর মধ্যে বলার, খুব উন্নতি হয়েছে ভারতবর্ষে 2014 থেকে 2022। আমি 2020 পরে ছেড়ে দিচ্ছি, কেন কোভিড এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে বিজেপি এক্ষুনি লাফালাফি করবে, আমি সেদিকে যাব না। 2020 অবধি আমি অর্থনীতির কথা বলছি। আনএমপ্লয়মেন্ট ছিল 6.1, 1974 সালের পরে সবচেয়ে বেশি। আজকে সেটা যদিও 8%, কিন্তু সেই দিনেই ছিল সবচেয়ে বেশি। মহিলাদের ক্ষেত্রে আরও বেশি, মহিলাদের কাজের ক্ষেত্রটা সবচেয়ে বেশি সংকুচিত হয়েছে ভারতবর্ষে, যেটা পৃথিবীর আর কোথাও হয়নি। এবারে দেখুন জিডিপি 3.7 2020 সালে ছিল, কোভিডের পরে সেটা 23.6 মাইনাস কমে অর্থাৎ 27.6, মানে 1,66,000 কোটি হচ্ছে 1 পয়েন্ট জিডিপির অর্থনীতির মূল্যমান। যখন অর্থনীতি প্রসঙ্গে কথা হচ্ছে, আমি একবার খুব সংক্ষেপে অনির্বাণের কাছে আসবো এই পর্যায়ে। অনির্বাণ, যেভাবে আমরা দেখতে পাচ্ছি মুদ্রাস্ফীতি, মূল্য বৃদ্ধি, সেটা তো মোদী সরকারের জন্য এই মুহূর্তে একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এবং যার যে প্রভাবটা সেটা আমরা প্রত্যেকে, কেউ ডিরেক্টলি কেউ ইনডিরেক্টলি আমরা সেটা ভোগ করছি। হ্যাঁ, একদমই তাই। সেটা হচ্ছে দেখুন, এই মূল্য বৃদ্ধি আর বেকারত্বটা কিন্তু আজকে শুধুমাত্র ভারতবর্ষের কাছে চ্যালেঞ্জ নয়, সারা বিশ্বের প্রেক্ষিতে যদি আমরা দেখি আজকের দিনে দাঁড়িয়ে এটাই চ্যালেঞ্জ। কিন্তু আজকে আপনারা যেটা নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে এই 8 বছরের পূর্তি। 2014 সালে এই 52 পাতার একটা ম্যানিফেস্টো কিন্তু এই সরকার, বিজেপি দল সরকারে আসার আগে, ভোটের আগে প্রকাশ করেছিল, এবং তার মধ্যে যেটা লেখা ছিল সবকা সাথ সবকা বিকাশ, সেটা কিন্তু লিটারেলি সম্ভব নয়। কারণ ভারতবর্ষের 138 কোটির দেশে অনেক স্টেক হোল্ডার্স আছে, এবং আমরা সাধারণত কিন্তু একটুখানি স্বার্থপর, এবং আমরা সকালে উঠে যেটা চাই যে সেটা হচ্ছে আমাদের যাতে
দ্রব্যমূল্য বৃদ্ধিটা কম থাকে, আমাদের বাড়ির লোক যাতে চাকরি পায়। এবং এই দুটো জায়গাতে আপনার রাজনৈতিক আলোচনা থাকবে, রাজনৈতিক 370 ধারা বলুন বা রাম মন্দির বলুন, যা যা ওই ম্যানিফেস্টোতে ছিল, সেটা ছাড়াও ভারতবর্ষের সাধারণ লোক চায় যাতে আমার জিনিসপত্রের দামটা কমে এবং আমার বাড়ির লোক যাতে চাকরি পায়। এই দুটো জায়গাতে আজকের দিনে দাঁড়িয়েও ভারতবর্ষ একটা কঠিন চ্যালেঞ্জের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের সরকারের আজকে আমি বলবো রাজনৈতিক দলের লোকেরা তারা সমালোচনা করবেন, কিন্তু সরকারকেও একটা আত্মপক্ষ সমালোচনা বা আত্মসমালোচনা করা উচিত। এবং সেখান থেকে পার্থদা যেটা বলছিলেন সঠিক কথা, যে 2019 অবধি আমরা দেখেছি এই সরকারের একটা কার্যকলাপ, তারপরে 2020 থেকে কোভিড এসছে এবং কোভিডের পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে আগামী কয়েকটা বছর যাতে ভারতবর্ষের জনগণ সুরাহা পেতে পারে, তার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, এই সরকারের কিছু কিছু পরিকল্পনা ছিল যেখান থেকে হয়তো একটা অন্য ভারতবর্ষ তৈরি হতে পারতো, যেখানে ডিমনিটাইজেশন একটা ভালো পদক্ষেপ, জিএসটি ইমপ্লিমেন্টেশনও ভালো পদক্ষেপ, কিন্তু পরিকল্পনার অভাবে আপনি ডিমনিটাইজেশনের পুরো সুবিধা ভারতবর্ষের লোক পাননি। জিএসটি ইমপ্লিমেন্টেশন তড়ি করে করা হয়েছে, ভারতবর্ষের আগেও 135টা দেশে জিএসটি ইমপ্লিমেন্টেশন আমি হয়েছে। আসবো এর প্রসঙ্গে আরো বিস্তারিত অনির্বাণ, এবং আমি সব্যসাচীর কাছে আসবো। এবং যেটা শুরুতেও বলছিলাম যে অনেকে এই 8 বছর পর দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন যে নরেন্দ্র মোদী, যাকে 2014 আগে যখনই তার প্রসঙ্গ উঠত খুব নির্দিষ্টভাবে অনেকেই গোধরা প্রসঙ্গ তুলতেন, কিন্তু তা সত্ত্বেও 2014-এ কোথাও গোধরা প্রসঙ্গ ব্যাকসিটে চলে গিয়েছিল। কারণ নরেন্দ্র মোদী যে জিগিরটা তুলে ক্ষমতায় এসেছিলেন বা ক্ষমতায় আসার জন্য ভোট চেয়েছিলেন, সেটা ছিল আচ্ছে দিন বা বিকাশের স্বপ্ন। অনেকে প্রশ্ন তুলছেন যে সেই আচ্ছে দিন বা বিকাশের উপর ভর করে যে নরেন্দ্র মোদী এলেন এবং এত বিপুল জনসমর্থন পেলেন, কেন তাকে এই মুহূর্তে ব্যাংক করতে হচ্ছে হিন্দুত্ব কার্ডের উপর? ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। আচ্ছে দিন সবকা সাথ সবকা বিকাশ। লোকসভা ভোটের আগে 2014 সাল ছিল বিজেপির এই স্লোগানে মুখর। 2022-এ দেশ তোলপাড়, জ্ঞানব্যাপী, তাজমহল নাকি তেজ মহালয়া, শ্রীকৃষ্ণের জন্মস্থান বিতর্কে, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, অসহিষ্ণুতা, ব্যর্থতা ঢাকতে কি ফের হিন্দুত্ব অস্ত্রে শান দিচ্ছে বিজেপি? মোদী সরকারের 8ম বর্ষপূর্তিতে তুঙ্গে চাপানোতর। 2014 থেকে 2022 মাঝে গঙ্গাদি বয়েছে অনেক জল। 8 বছর পেরিয়ে ফের হিন্দুত্বের জিগির তুলে আসরে বিজেপি। 2024-এ ভোট বৈতরণী পার করতে ফের হিন্দুত্বকেই আঁকড়ে ধরছে পদ্ম শিবির। বিভাজন ও মেরুকরণের রাজনীতির অভিযোগে বরাবরই বিরোধীদের নিশানায় বিদ্ধ হয়েছে মোদী সরকার। জ্ঞানব্যাপী, তাজমহল ও শ্রীকৃষ্ণ জন্মস্থান বিতর্কের আঁচে তোলপাড় জাতীয় রাজনীতিতে জোরালো মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের ধর্মীয় মেরুকরণের দাবি, মত রাজনৈতিক মহলের। প্রতিশ্রুতি ছিল আচ্ছে দিন, কালো টাকা ফেরানো, কিন্তু 8 বছরে মূল্যবৃদ্ধি, বেকারত্বের জাতা কলে নাভিশ্বাস উঠেছে আম আদমির। সঙ্গে দোসর অসহিষ্ণুতা। 8ম বর্ষপূর্তিতে বিরোধীদের নিশানায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। 8 সাল 8 চাল, নোটবন্দি শুরু করে দিন, লকডাউন, জিএসটি, কোভিড, দ্রব্যমূল্য বৃদ্ধি মানে 1000 টাকা পার করে দিয়েছে গ্যাস, রান্নার তেল 200 টাকা পার, ডিজেল পেট্রোল 100 টাকা পার। आपकी बार 1000 रुपया पार गैसे, आपकी बार दलहन का दर 200 रुपया पार, आपकी बार पेट्रोल डीजल की दामों में 100 रुपया पार। মোদী সরকারের 8 বছর তো নিশ্চিতভাবে দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। একদিকে যেমন সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার খর্ব হচ্ছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, সুদগুলি কমিয়ে সর্বনাশ করা হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, ধর্মের রাজনীতি করতে যাচ্ছে এই মোদী সরকার। ফলে মোদী সরকারের এই 8 বছর হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। সাফল্য ও বিতর্কে মোড়া মোদী সরকারের 8 বছরে কার্যত বিরোধী শূন্য দেশ। সরকারের বর্ষপূর্তিতে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী পাল্টা তোপ দাগলেন বিরোধীদের বিরুদ্ধে। आप सियासत करिए,
जनता के दिलों से न नाम हमारा हटा सकते हैं न हमारा नाम मिटा सकते हैं। जब योजनाएं प्रचार और परिवार के भ्रष्टाचार का शिकार होने लगे तो उससे सबसे ज्यादा नुकसान हमारे गरीब भाई बहनों का होता है। করোনার টিকাকরণের রেকর্ড, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ, ৩ তালাক আইন বাতিল, দুর্নীতির আঁচ না পড়া, বলিষ্ঠ কূটনীতি, একাধিক সাফল্যের মাঝেই বেকারত্ব, মূল্যবৃদ্ধি, অসহিষ্ণুতা কাটা হয়েছে মোদী সরকারের কাছে। 2019 সালে সুপ্রিম কোর্টে অযোধ্যার রাম মন্দির নির্মাণের নির্দেশ দেওয়ার পর আবারও জাতীয় রাজনীতির চর্চার কেন্দ্রে জ্ঞানব্যাপী মসজিদ, তাজমহল ও শ্রীকৃষ্ণের জন্মস্থান। রাজনৈতিক মহলের একাংশের মতে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অসহিষ্ণুতা থেকে দৃষ্টি ঘোরাতেই ফের হিন্দুত্বের জিগির তুলে আসরে নেমেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেবজিতের কাছে আমার এটাই প্রশ্ন যে দেবজিৎ, কেন আবার জ্ঞানব্যাপী, কেন আবার শাহী ঈদগাহ মসজিদ এসবে ব্যাংক করতে হচ্ছে? 2014 তো নরেন্দ্র মোদীকে এসব কথা বলতে হয়নি। 2014 তো ফোরফ্রন্টে ধর্ম ছিল না, হিন্দুত্ব ছিল না, প্রচারের ফোরফ্রন্টে ছিল আচ্ছে দিন আর বিকাশ। আমরা তো পেছনের দরজা দিয়ে কোনো কিছু করিনি মৌপিয়াদি। আমাদের রাম মন্দির এজেন্ডায় ছিল, ভারতবর্ষের মানুষ রাম মন্দির চেয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ, এর মধ্যে ধর্মীয় ব্যাপার নেই। আমাদের মনে হয়েছে যে বিদেশি যত কালিমালিপ্ত যেসব দুর্ঘটনা আমাদের দেশে ঘটানো হয়েছে, বিদেশি বংশজরা এসে যারা করেছেন, আমাদের ওপর অত্যাচার করেছেন চরমভাবে, তাদের যত জায়গা রয়েছে, তাদের যত বিন্দু রয়েছে, সেগুলো একটা জাতি হিসেবে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমাদের যদি স্বাধীনতা 200 বছরের পুরনো জাতি নয়, সব্যসাচী কিছু বলছে, জাতির ডেফিনেশনটা কোথায় আছে? আমাদের সংবিধান থেকে একটা শব্দ দেখাও যেখানে আমাকে একটু বলে দিতে দাও। না না, আমি জানি আমাদের এখানে তো কোনো ডেফিনেশন নেই, তোমাদের হিসেবে তো কোনো ডেফিনেশন নেই, তোমাদের তো অধিকারী থিসিস। সব্যসাচী, তোমাদের তো অধিকারী থিসিস, তোমাদের তো আমাদের ভারতবর্ষের কোনো ডেফিনেশন থাকাই উচিত নয়। 28টা আলাদা আলাদা দেশ হতো তোমাদের কথা অনুযায়ী, তোমাদের কথা অনুযায়ী 28টা দেশ হতো ভাই। তোমরা বলেছিলে পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। এইসব নিয়ে কথা বলো না, এইসব নিয়ে তুমি বলো না, অন্তত দাঁড়াও, তুমি শিক্ষিত মানুষ, তুমি এরকম বলো না। তুমি শিক্ষিত মানুষ, তুমি এরকম বলো না, তুমি তো বলো শিক্ষিত। দাঁড়াও, জাতি কোথায় আছে আমি বলছি, জাতি কোথায় আছে আমি বলছি। সব্যসাচী শোনো, জাতি আছে আমাদের হাজার হাজার বছরের ইতিহাসে। সব্যসাচী, একজন সিফিলিস আক্রান্ত ইউরোপিয়ান বিফল দার্শনিকের কথা শুনে আমাদের জাতি তৈরি হয়নি। আমাদের জাতি ডেমুতের ঘর থেকে বেরোয়নি। আমাদের জাতি ফ্রেডরিকের বাড়িতে গিয়ে লেনিন বুঝিয়ে বেরোয়নি ভাই। আমাদের জাতি জাতি নিয়ে কথা বলো না। ভারতের তোমরা ভারতীয় আগে হও, তারপরে জাতি নিয়ে কথা বলবে। আগে আমি কথাটা বলি, তোমরা ভারতের অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান নো, আমরা ইন্ডিয়ান। তৃণমূল অভিযোগ থাকতে পারে, ইন্ডিয়ান কি ইন্ডিয়ান নয় সেটা তুমি নির্ধারণ করবে। সব্যসাচী ইন্ডিয়ান কি ইন্ডিয়ান নয় সেটা তুমি নির্ধারণ করবে। কি অধিকারে করবে? কি অধিকারে করবে? কি অধিকারে করবে? কি অধিকারে করবে? ওরা বলুক ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, নট ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি। ইউ পিপল আর, তোমার যুক্তি অনুসারে, ইউ পিপল আর নট এট অল ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি। ইউ আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী ভারতের লোক বলতে দাও, তোমাদের সঙ্গে এই অত্যাচারী লোকেদের কোনো ফারাক নেই। তুমি সংবিধান থেকে একটা লাইন দেখাও, তোমাদের এর সঙ্গে যারা আমাদের উপর অত্যাচার করেছিল তাদের কোনো ফারাক নেই, বদলাবার চেষ্টা করছো। কোনো ফারাক নেই। জাতি হিসেবে যত মানদণ্ড আছে আমরা সরাসরি মুছে দেব। হিম্মত থাকলে ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে তোমরা চাইনার অন্য সোভিয়েতের দালালি করে আমাদের আটকে দেখাও। তোমরা যদি হিম্মত থাকে, আমি তোমাদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি ভাই, তোমরা আটকে দেখাও। এক যাদবপুর নিয়ে স্টেলিনগ্রাড দেখিও না ভাই। 8 বছর সময়। একটা দ্বিতীয় কথা শোনো, দ্বিতীয় কথা শোনো, ভোটের কাপড় মুখের কথা বলছো। লেনিন আর স্ট্যালিন ছিল বড় শক্তিতে, সেখানে বড় লেনিনকে এখন ব্যবসা করতে হচ্ছে বড় শক্তিকে। কি বলছো তোমরা পুঁজিবাদের কথা? সংবিধান ইউরোপিয়ান পুঁজিবাদ। দেবজিৎ সব্যসাচী দুজনের কাছে আসবো।
second. ফিরি মৌপিয়াদি অনেক বাজে সময় না, নষ্ট আসবো করে please। বসি। আসবো দেবজিৎ, সব্যসাচী আসবো। একটু আগে আমি শুনলাম মেয়েদের, যেটা দাদা বললেন মেয়েদের নাকি কাজ নাকি হ্রাস হয়েছে। সব থেকে বেশি কাজ করেন খাদিতে মেয়েরা। 2013-14 সারা ভারতের সারা ভারতের কথা বলা হচ্ছে দেবজিৎ। ভারতের নিরিখে বলছি, সারা ভারতের নিরিখে শুধু বলছি। তাই নয়, আমি মিড ডে মিলে ডিম দাদা, তুলে আমি নেওয়ার বলছি। জন্য ভারতবর্ষের দাদা, আমি শিশু বলছি। এবং মহিলাদের কি পরিমাণ অপুষ্টি বেড়েছে জানেন? আমি বলছি আমি সারা ভারতের আমি ক্ষেত্রে সারা বলছি। ভারতের পরিসংখ্যানই দিচ্ছি। নিউট্রেলা আর ডিম সারা তুলে নেওয়ার ভারতের জন্য মিড ডে মিল পরিসংখ্যানটাই থেকে। দিচ্ছি, মিড ডে মিলের দিনটা আমি পরে আসছি। ঠিক আছে, 2013-14-তে 31.15 হাজার কোটি টাকার ব্যবসা করেছিল খাদি। আজকে সেটা 270% লাফিয়ে উঠে 115.42% ব্যবসা করেছে। মৌপিয়াদি দেবজিৎ, খাদি আমরা কি? overall খাদি কি? অর্থনীতি না, overall অর্থনীতি দারিদ্র্য সীমা বলছি। নিচে নেমে গেছে গত মানুষের 8 কাজ। বছরে। দাদা, দাঁড়ান। 4 খাদিতে লক্ষ কারা কাজ 4 করে? কোটি 60 খাদিতে লক্ষ কারা কাজ মানুষ, করে? খাদি 4 তাদের- দেবজিৎ, কোটি 60 UPA লক্ষ মানুষ UPA দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। UPA 1-এর সময় 85 মনরেগা লক্ষ শুরু হয়েছিল। পরিবার দারিদ্র্য সীমার নিচে নেমে মনরেগার গেছে গত 8 মাধ্যমে, বছরে। এক সেকেন্ড, মনরেগার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যারা দারিদ্র্য কাদের সীমার পরিসংখ্যান নিচে দিচ্ছেন? তারা আপনাদের। উপকৃত হয়েছিলেন। সেই কাদের মনরেগাতে অবধি তোমরা কাটছাঁট করেছো। কি হয়েছে? মনরেগা মনরেগাতে আমরা বলেছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে। কোন অন্যায় কথা বলেছি? ইধার কামাল উধার। 4টে বস ব্যাগ এখান থেকে তুলে নিয়ে ওখানে ফেলা, আর ওখান থেকে তুলে নিয়ে এখানে ফেলা, মানুষের টাকা কেটে রাখা, ঠিকাদারকে 120 টাকা বললে যে 180 থেকে 60 টাকা কেটে রাখা, সেগুলোকে বন্ধ করে দিই। সব্যসাচীরাও একমত আমাদের সঙ্গে। বিজেপি ওরাও এখানে তৃণমূল সরকার যা করেছে তার বিরুদ্ধে সব্যসাচীরা আমাদের সঙ্গে এখানে একমত। বলতে দিন, এখানে বলতে দিন। আরে তুমিও তো আমাদের সঙ্গে একমত, বলো না। অর্থনৈতিক নীতিটাই হচ্ছে এখানে যে টাকাটা যাতে সাধারণ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয়। সব্যসাচী, টাকাটা যাতে সরাসরি যে কাজ করছে তার ব্যাংক অ্যাকাউন্টে যাতে সেটা আগের আমলে হয়েছে। এই মুশকিলের কথা, যার জন্য আধার কার্ড করা হয়েছিল। যেটা তোমরা করেন ভালো নয়। আজকে অস্বীকার করতে পারবে না। কংগ্রেসের রাজীব গান্ধী বলেছিলেন যে যখন 1 টাকা দিলে 85 পয়সা খরচা হয়ে যায়, 15 পয়সা লোকের হাতে পৌঁছায়। আমরা সেটা 100% ট্রান্সফার করি। অন্যায়টা কি করেছে? 100% কি করে করছে? সরাসরি টাকা বাড়িয়ে দিচ্ছে। সংখ্যালঘুদের সরাসরি টাকা বাড়িয়ে দিচ্ছে। সরাসরি টাকা বাড়িয়ে দিচ্ছে। আপনি 180 টাকা, তিনি চুরির কথা আপনি বলেন, per day 180 জানি না টাকা বলতে বললেন, যদি না দেন আপনারা কি করবেন? এইটাই তো বিজেপির অ্যাটিটিউড। এইটাই তো বিজেপির অ্যাটিটিউড। এইটাই তো বিজেপির অ্যাটিটিউড। আরে কথাটা বলতে দাও। শোনো, চেঁচামেচি করে কতক্ষণ আটকাবে? সংস্কৃতিকে চেঁচামেচি করে কোথায় আটকাবে? আমাদের দেশে মৌপিয়াদি 142 নম্বর ডাউন করেছি আমরা। ফ্রিডম অফ স্পিচ আর এক্সপ্রেশন এখান থেকে বলে যাচ্ছি। এক সেকেন্ড বলতে দাও সব্যসাচীকে। 142 নম্বর র্যাঙ্ক আমরা করেছি ফ্রিডম অফ স্পিচ আর এক্সপ্রেশন স্ট্যান্ডার্ডে, প্রেস স্ট্যান্ডার্ডে, প্রেস ইন্ডিপেন্ডেন্স স্ট্যান্ডার্ডে। আজকে এই তথ্য থেকে বোঝা যাচ্ছে বিজেপির অ্যাটিটিউড কি। শান্তনু বাবু, এক সেকেন্ড, শান্তনু বাবু, এক সেকেন্ড সব্যসাচী, শান্তনু বাবু। আমাকে একটা কথা আসবো, এক সেকেন্ড বলতে সব্যসাচী, দাও। এক সেকেন্ড। আমার একটা অভ্যেস আছে অফ টাইমে একটু লেখালেখি, তো আমি এই ব্রেকের সময় 4 লাইন লিখলাম এবং আমার মনে হলো এই 8ম বর্ষ পূর্তিতে যদি নরেন্দ্র মোদী মহোদয় সত্যি নিজের মনকে শুনে মন কি বাত বলতেন তাহলে হয়তো তিনি আজকে এইটা লিখতেন। 8 বছরে বেচলাম আমি আমার নিজের দেশ, ধর্মজাত পাতের নামে দেশ ভেঙেছি, আহা বেশ বেশ বেশ, সব কিছুরই দাম বেড়েছে জীবনের দাম ছাড়া, তাই তো আমরা 24-এতে হব দেশ ছাড়া। পার্টি ছাড়া করে দেবে আপনাকে। আমার মনে হয় এটা আপনি হতো। এপাক ওপাক থেকে ভালো আসলে কবিতা কি লিখে হলো, ফেলেছেন। এরপরে মেয়েদের চ্যান্সেলর এবার আপনি। আপনাকে মেয়েদের পার্টি কাজ, ছাড়া না করে দাঁড়ান, দেয়। আর মাঝখানে বলবেন বলবেন না। না। এ কি কাণ্ড? আমি এপাক একটুখানি ওপাক বলি, গরুটাকে না। হাম্বার থেকে ভালো বলেছেন নাকি? মেয়েদের সত্যি ভালো কাজের ক্ষেত্রে লিখেছেন। ছড়াটা সত্যি ভালো আমি হয়েছে। গর্বিত যে এই যখন মেয়েদের কাজ নিয়ে কথা হচ্ছে, গতকালই রিপোর্ট বেরিয়েছে বাংলায় উইমেন এমপ্লয়মেন্ট সব থেকে বেশি। আজকে নারেগার কথা বলছেন, আমি ওকে বলি, স্মরণ করিয়ে দিই, যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে নারেগা মাটি খোঁড়ার কাজ ছাড়া কিছু না। তার কাছ থেকে আপনি কি করে এক্সপেক্ট করেন যে নারেগাকে তিনি গুরুত্ব দেবেন? মাঝখানে প্লিজ বলবেন না। সংস্কৃতির কথা বলছেন, যারা বিদ্যাসাগরের স্ট্যাচু ভাঙে, যারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, তাদের কাছে সংস্কৃতির কথা। এবার আমি আপনাকে বলি, আপনি রুটি কাপড়া মকান বলছেন, মাটি চুরি করছিলেন সেটা আপনারাই ধনিয়ে দিয়েছিলেন। শান্তিনিকেতনে দাঁড়িয়ে আমার কথাটা শেষ হয়নি। কনভোকেশনের দিন মোদি এবং জয় শ্রীরাম মোদি কিন্তু আপনারাই
লিখেছে আর কেউ কোনোদিন রবীন্দ্রনাথ নাম নিয়ে লিখেছে আমি একটু যেন বলার সুযোগ পাই, আনইন্টারাপ্টেড এক সেকেন্ড আমি পাই না। আমাকে এক মিনিট একটু বলতে দিন। কথাটা শেষ করে দিয়ে আমাকে লাস্ট বলতে হবে। উনি রুটি কাপড়া মকানের কথা বলেছেন। হ্যাঁ, রুটির কথা উনি বলতে তো পারেনি। রুটি যারা প্রডিউস করে তারা সব থেকে বড় আন্দোলন করলেন এবং কিষানদের গাড়ি চাপা দিয়ে মেরে দিয়ে যায় মন্ত্রীর ছেলেরা। হ্যাঁ, কাবরার কথা তো উনি বলবেনই। ভারতবর্ষে নরেন্দ্র মোদী যে স্যুটটা পরেন তার দাম কত? জেট প্লেনের কথা বলছিলেন, তার কনভয়ের গাড়িটার দাম হচ্ছে 11 কোটি টাকা। আর মাকানের কথা বলছেন। এখনো ভারতবর্ষে 1.8 মিলিয়ন মানুষ গৃহহীন এবং তাদের মধ্যে সব থেকে বেশি কোন রাজ্যে জানেন? একটার নাম উত্তরপ্রদেশ, একটার নাম মধ্যপ্রদেশ। শুধু অভিযোগ দেবো, আমি কতগুলো কথা বলতে চাই, আমি আনইন্টারাপ্টেড বলতে পারিনি আজকে। প্রথমত যে জায়গাটা একটু মাথায় রাখার দরকার, দেবজিৎ বাবু এতগুলি কথা এখানে বলে গেলেন দেশের উন্নয়ন নিয়ে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকে দাঁড়িয়ে গোটা দেশের বুকে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটে স্বাধীনতার পর থেকে আমরা সবচাইতে বেশি জায়গাতে আছি, যেখানে আনএমপ্লয়মেন্ট রেটে আমরা হাইয়েস্ট। এটাই হচ্ছে বিজেপি সরকারের সাফল্য। এমপ্লয়মেন্টে ওনাদের একটা কথাও নেই বলবার। উনি বলছেন নারেগার কাজ দিয়ে কি হবে? মাটি কাটার কাজ। আরে কাজটা তো দেয়া হচ্ছে, তার পারপাস হচ্ছে এমপ্লয়মেন্টটা যাতে জেনারেট করে, যাতে সবার হাতে কাজ হয়, সবাই যাতে টাকা পায় এবং সবাই যাতে সেই টাকাটা রোল করাতে পারে, যাতে গ্রামীণ অর্থনীতি, শহরের অর্থনীতি সবটাই একসাথে বিকাশ হতে পারে। আজকে বিজেপির আমলে গ্রামীণ অর্থনীতি ভারতের সেটা ভেঙে পড়েছে। আজকে বলছেন অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা, আজকে 500 টাকা আপনি অ্যাকাউন্টে পাচ্ছেন, আর 200 টাকা হচ্ছে কেরোসিন তেলের দাম পর্যন্ত উঠে যাচ্ছে, রান্নার তেলের দাম উঠছে। তাহলে সেই জায়গায় যখন এই টাকাটা উঠছে, সেইখানে ওই 500 টাকাটা তো আর বৃদ্ধি পাচ্ছে না। তাহলে কোন জায়গায় আপনার বিকাশ হলো দেশের? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, নরেন্দ্র মোদী সরকার খুব ঢাকঢোল পিটিয়ে 3টে কৃষক বিরোধী বিল করেছিলেন। আজকে তাদের সরকারকে, এই সরকারের যদি এত সাফল্য হতো, কিষাণ আন্দোলনের সামনে নরেন্দ্র মোদী অমিত শাহকে মাথা ঝুঁকিয়ে সেই বিল প্রত্যাহার করতে হয়েছে। দেশের কিষাণরা দেখিয়ে দিয়েছেন যে এই সরকারকেও মাথা নোয়াতে বাধ্য করা যায়। এটাই হচ্ছে সরকারের ব্যর্থতার রেকগনিশন। হয়তো অনেক সময় পার্লামেন্টে হয় না, হোয়াট পার্লামেন্ট ক্যান ডু স্ট্রিট ক্যান আনডু, সেটাই কিন্তু ওখানে কেউ যায়। হোয়াট পার্লামেন্ট ক্যান ডু স্ট্রিট ক্যান কথা বলছেন কমিউনিস্টরা, ওখানে শুনে পড়া বলেছিলেন আপনারা নোয়াতে হয়েছে। এরাও কিন্তু আজকে দাঁড়িয়ে গোটা দেশে তারা কিন্তু তাদের কাছে একটু আসবো। অনির্বাণ, এবারে আমি একটু উত্তরটা দিয়ে না শেষ করি। ও সব্যসাচী দা, পদ্মনিধি ধরের কথা মনে আছে? হাওড়ার পদ্মনিধি ধর সমস্ত জায়গায় তো ব্যান্ড বাজিয়ে দিয়েছিলেন। 46,000 কারখানায় বাংলায় বন্ধ, এখন 9,000 কারখানা এসে দাঁড়িয়েছে। কাদের দৌলতে দাদা? কাদের দৌলতে? প্রিয়রঞ্জন দাশগুপ্তি এলাকাতে চাবি দেখিয়ে বলেছিলেন ক্ষমতায় এলে আমরা এই সব কারখানার চাবি খুলে দেবো। প্রিয়রঞ্জন দাশগুপ্তিকে আপনারা বলেছিলেন চাবি দাশগুপ্তি, সেটা বলেছিলেন, ঠিক করেছিলেন, ভুল করেছিলেন। এখন আপনাদের কমরেডরা আলোচনা করে বুঝে নেবেন, আমার এর মধ্যে কোনো দায় নেই। কিন্তু পদ্মনিধি ধরের আমলে যে দরজা বন্ধ হয়েছিল, তার কি উত্তর দেবেন? কোম্পানি পিএসইউ গুলোকে আপনারা বিক্রি করছেন না, করছেন না, আর ছেড়ে দিন না। লিলি বিস্কুট, কলা বিস্কুট, দুটো বিস্কুট কোম্পানি বলুন, আপনারা যাচ্ছে রুটি কাপড়া মকান নিয়ে দুটো বিস্কুট কোম্পানি নিয়ে কথা বলুন। মকান মানে কলা বিস্কুট, লিলি বিস্কুট মানে হচ্ছে শুধু সেলমন টাকা বললে হবে, শুধু সেলমন টাকা বললে হবে। অভিষেককে গালাগালি দেন, আসলে সেলমনের বসটাকে কোন চন্দনের গল্প শিখেছিলাম আমরা সেই 34 বছর? বলুন এগুলো, এগুলো তো খারাপ লাগবে, এগুলো তো খারাপ লাগবে। সব্যসাচী দেবজিৎ আসবো, আমি একটু অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কনসার্নের জায়গা, কাটার জায়গা যেগুলো রয়েছে, সেটা মূল্যবৃদ্ধি হোক, সেটা কর্মসংস্থান অর্থাৎ বেরোজগারি হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেগুলোকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হয়, তাহলে কোন কোন ক্ষেত্রগুলোতে জোর দেওয়া দরকার বলে আপনার মনে হয়? দেখুন, ভারতবর্ষের যে ডাইনামিক্সটা এই অর্থনীতির, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট অন্যান্য দেশের থেকে। তার একটাই কারণ হচ্ছে ভারতবর্ষের অর্থনীতির যে মেন চালিকা শক্তি সেটা হচ্ছে তেল, এবং আমাদের
85% উপর তেল আমরা ভারতবর্ষে বাইরের থেকে আনতে হয়। এবং আমাদের দেখবেন এই যে আজকে দিনের কনসেপ্ট বলছেন না, এই ভোটের আগে 2014 সালে মেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার আগে কিন্তু আগের যে সরকারকে আক্রমণ করা হতো সেটা তেলের দামকে নিয়ে। আজকের দিনেও আমাদের অর্থনীতির মেন ইন্ডিকেটর হচ্ছে তেলের দাম। এই অর্থনীতিকে চাঙ্গা রাখতে গেলে আমাদের যেটা মেন করণীয় সেটা হচ্ছে তেলের দামকে কন্ট্রোল করা, কারণ তেলের দামের উপর নির্ভর করে কিন্তু বাকি জিনিসপত্রের দাম ওঠানামা করে। এই জায়গাতে দাঁড়িয়ে এই কয়েকদিন আগে যে তেলের দামটাকে কমানো হলো সেটাকে আমরা বলছি সাধুবাদ জানানো উচিত। এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন সুদের হার বৃদ্ধি করে যে মূল্য বৃদ্ধিকে অ্যারেস্ট করার কথা বলা হচ্ছে সেটা শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের সব জায়গাতে হচ্ছে। এই দুটো জায়গাকে যদি আরও ক্লোজলি মনিটর করা যায় তাহলে কিন্তু আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু এই মনিটরিং এটা কিন্তু খুব তাড়াতাড়ি। আপনাকে ইন্টারাপ্ট করছি, অয়েল বন্ড কারা এনেছিল বাজারে? আমরা এনেছিলাম। আজকে এই অয়েল বন্ড লেগে কোটি কোটি টাকা কারা নিয়েছিল? 70,000 কোটি টাকা ইরানের তেল কোম্পানিগুলোর কাছে কারা রেখেছিল? কারা সেই পয়সায় ঋণ করে ঘি খেয়ে বেড়াতো? সেই টাকাগুলো তো আমাদের এখন সব করে দিতে হবে। আমি একটা ছোট্ট কথা বলে দিই। আমি একটা ছোট্ট কথা, পার্থদা কেন করেছিলেন? করেছিলাম সে বলছি, দাঁড়ান খুব সংক্ষেপে 10 সেকেন্ড বলছি। কথাটা হচ্ছে যে তারপরে যেটা ঘটনা ঘটেছে, আপনারা 26,51,000 কোটি টাকা আজ অব্দি অতিরিক্ত তুলেছেন, আর 1,68,000 কোটি টাকা দায় 16 গুণ। 10 সেকেন্ডে আমি অনির্বাণের উত্তর দেব। আমাকে শেষ করতে হবে। অনির্বাণ শেষ করতে হবে। 60,000 কোটি টাকা আপনাদের বাজপেয়ী তুলে নিয়েছিল। 60,000 কোটি টাকা। অনির্বাণ প্লিজ আমাকে শেষ করতে হবে। আমি একটা কথা বলছি, একটা কথা বলছি পার্থদা, একটা কথা বলছি। দেখুন এত আলোচনার পরও দু একটা একটু ভালো কথা বলতেই হচ্ছে, এই কারণে যে ভারতবর্ষের যে ফান্ডামেন্টাল, সেই ফান্ডামেন্টালসটা কিন্তু অনেক দেশের থেকেই স্ট্রং জায়গাতে। আজকে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডারটা অনেক উঁচু জায়গাতে আছে, প্রায় $650 বিলিয়ন হয়ে গেছিলো, সেখান থেকে এখন প্রায় $600 বিলিয়ন আছে। তার বেনিফিটটা যাতে সাধারণ মানুষকে দেওয়া যায় সেটার দিকে নজর রাখতে হবে। আর ভারতবর্ষ অদূর ভবিষ্যতেও শ্রীলঙ্কা হবে না, বাংলাদেশ হবে না, পাকিস্তান হবে না। তাই ভারতবর্ষের আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা, অক্সফামের যে রিপোর্টটা আজকে জানেন ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে বৈষম্যের ভারতবর্ষের চেহারাটা যাতে প্রকট না হয়, আমাদের সাম্যের জায়গাতে আনতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে মোদী সরকারের কি মূল্যায়ন করছেন আম আদমি, তার উত্তর হয়তো পাওয়া যাবে আরো 2 বছর পর। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে বেশ কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলোতে এই আগামী 2 বছরে নরেন্দ্র মোদীকে নজর দিতেই হবে, কারণ এই মূল্য বৃদ্ধি, বেরোজগারির মতো যে বিষয়, অসহিষ্ণুতার মতো বিষয়, সেগুলো কিন্তু মোদী সরকারের এই ট্র্যাক রেকর্ডে পথের কাঁটা হয়ে থাকছে। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।